নমস্কার, আমি শ্রুতমা। নমস্কার, আমি সৌগতা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকের শিরোনামে সংকটময় পরিস্থিতি, বাংলাদেশ থেকে সিরিয়া। দেশ ও বিশ্বের ছবিতে সময়ের দলিল প্রদর্শিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বেঙ্গল বেনাল, বিশ্বজোড়া শিল্পীদের সৃজনশীলতার প্রকাশ বাংলায়। উপত্যকায় হত্যার শিহরণ, ভূস্বর্গ ভয়ঙ্করকে নিজস্ব স্টাইলে গাঁথলেন সৃজিত। কার্বন ফুটপ্রিন্ট কমাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তামিলনাড়ুর এক দম্পতি। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে তাদের কন্যা সন্তান আদাভি জন্মানোর আগেই তারা তামিলনাড়ুর কৃষকদের সাথে একত্রিত হয়ে রোপণ করেছেন ৬,০০০ ফলজ গাছ। একজন ভারতীয় বছরে গড়ে ২ টন কার্বন নিঃসরণ করেন। সেজন্য কন্যার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য রাখতেই তাদের এই উদ্যোগ, যার জন্য এশিয়া বুক অফ রেকর্ডস থেকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পেল আদাভি। বাঁকুড়ার সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজার গভীর জঙ্গলে সন্ধান মিলল সানডিউ বা সূর্য শিশিরের। আমাজনের জঙ্গলে এই মাংসভোগ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা বার্মান্নি, যা আয়ুর্বেদিক ওষুধ তৈরির কাজেও লাগে। কীটপতঙ্গকে ট্যাপ করে বা ধরে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে। নতুন বছরে তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রদর্শনী হরফ, যেখানে দেখানো হবে ২৫০ বছর আগের কাঠের প্রথম বাংলা টাইপফেস, টাইপোগ্রাফির কাঠের ব্লক, মুদ্রণ যন্ত্রপাতি সহ প্রথম বাংলা বই ও পত্রিকার কপি। বাংলার টাইপোগ্রাফির জনক পঞ্চানন কর্মকার একসময় যে টাইপোগ্রাফি ও মুদ্রণ শিল্পে যুগান্তকারী নিদর্শন তৈরি করে গেছেন, ইতিহাসের ধুলো ঝরে সেই সব সৃষ্টির প্রদর্শন নিঃসন্দেহে নতুন বছরের অন্যতম আকর্ষণ হতে চলেছে। বাংলাদেশের বাজারে জিনিসপত্রের চড়া দাম, কেনাকাটা করতে গিয়ে নাজেহাল অবস্থা বাংলাদেশের নাগরিকদের। আর সেসব থেকে নজর ঘোরাতেই পদ্মাপাড়ের দেশ যুদ্ধের জিগির তুলেই চলেছে। বাংলাদেশের মতোই রাতারাতি ক্ষমতা বদলে গেল সিরিয়াতেও। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়ে যান, ঠিক তেমনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও দেশ ছেড়ে পালিয়েছেন। এখন প্রশ্ন, এরকম ঘটনা ঘটল কেন? বিস্তারিত জেনে নেব এখনকার প্রতিবেদনে। যেন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে পড়শি দেশে। ৪ দিনে কলকাতা দখল, বাংলা, বিহার, ওড়িশা চাই, এবার সরাসরি যুদ্ধ জিগির। তবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিদেশ সচিবের পর এবার সরব ভারতের বিদেশ মন্ত্রীও। গত সোমবার ঢাকায় গিয়ে হিন্দুদের ওপর নির্যাতনের ইস্যুতে সরকারি মিটিংয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও বললেন, বাংলাদেশ আমাদের ভাবাচ্ছে ও দেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমাদের আশা, বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। ঘটনাচক্রে এদিন ভারতের সঙ্গে আরও একবার সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দেন মোহাম্মদ ইউনূসের অন্যতম প্রধান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও। সব মিলিয়ে আবারও দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত। ওয়াকিবহাল মহলের মতে কিছু ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু থাকলেও দুপক্ষই যে সুসম্পর্ক চাইছে, মিশ্রির দৌত্যের পর থেকেই তার আভাস মিলছে। হিন্দু নির্যাতনের অভিযোগ লাগাতার অস্বীকার করে গেলেও ভারতের সঙ্গে বিদেশ সচিব স্তরের বৈঠকের দিনই কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা কার্যত মেনে নিয়ে গ্রেপ্তারি পরিসংখ্যান দেয় বাংলাদেশ।
অন্যদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কা ও বাংলাদেশের তুলনা করা যেতে পারে। সেখানেও বড় ধরনের সমাবেশ সরকারকে উৎখাত করেছিল এবং ছাত্র নেতৃত্বেও দেশের নিয়ন্ত্রণ নিয়েছিল। অথবা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সঙ্গে মিল রয়েছে, যেখানে দোহা চুক্তির ফলে তালিবানরা ওই দেশ দখল করে। চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধ দেখে আসা সিরিয়ার বাসিন্দাদের একটা বড় অংশই বুঝতে পারছিলেন গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের শক্তি বাড়ছিল। বহু প্রতিকূল পরিস্থিতির সামলেও সরকারে টিকে থাকা বাশার আল আসাদ এবার আর শেষ রক্ষা করতে পারবেন না তা মনে করেছিলেন অনেকে। শেষমেশ আসাদের সরকার পড়ল। প্রথম দিকে রাজধানীর অনেক বাসিন্দাই এই তথ্য মানতে চাননি। বাশার দেশ ছেড়েছেন এমন তথ্যেও তারা বিশেষ ভরসা করেননি প্রথম দিকে। ধীরে ধীরে পরিস্থিতি স্পষ্ট হতে শুরু করে। খোদ প্রশাসনের তরফ থেকে জানা যায়, আকাশপথে দেশ ছেড়ে কোনো অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন প্রেসিডেন্ট। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। তিরিশটা বছর পার করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও পরিণত হয়েছে। এবারের চলচ্চিত্র উৎসবের সভাপতি ছিলেন পরিচালক গৌতম ঘোষ। দেশ বিদেশের নানা ভাষার ছবিতে বর্তমান সময়ের বাস্তবতায় পরিবেশ, লিঙ্গ সাম্য, সাম্প্রদায়িক বিভাজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলা হয়েছে। পাশাপাশি রোম্যান্স থেকে থ্রিলার, কমেডি থেকে ট্র্যাজেডি, এক একটি ঘরানার ছবি দেখতে ফিল্ম বাফদের মধ্যে উৎসাহ ছিল বরাবরের মতোই। বিস্তারিত প্রতিবেদনে। গত 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি ছিল ফ্রান্স। ফরাসি ভাষার ছবি বরাবরই চলচ্চিত্রমোদী দর্শকের কাছে সমাদৃত হয়ে থাকে। এবারের চলচ্চিত্র উৎসবে ফ্রান্সের মহিলা পরিচালকদের নির্মিত ছবি বিশেষভাবে প্রাধান্য পায়। 30 বছরের এই চলচ্চিত্র উৎসবে শতবর্ষ স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় আমাদের বাংলা তথা দেশের প্রখ্যাত চলচ্চিত্রকার তপন সিনহাকে। তাঁর পরিচালনায় নির্মিত গল্প হলেও সত্যি ছবিটি প্রদর্শিত হয়। সঙ্গে নন্দন 2 প্রেক্ষাগৃহে পরিচালকের কর্মজীবন নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর পাশাপাশি শতবর্ষ স্মরণ করা হয় পরিচালক হরিসাধন দাশগুপ্ত, অভিনেত্রী অরুন্ধতী দেবী, প্রখ্যাত হলিউড অভিনেতা মার্লন ব্র্যান্ডো। গডফাদার ছবিতে যার চিরস্মরণীয় অভিনয় এখনও মুগ্ধ করে রাখে সিনেমা প্রেমীদের। এই বছরেই বাংলা চলচ্চিত্র জগতের 2 গুণী ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন, পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী ও বিশিষ্ট অভিনেতা মনোজ মিত্র। তাঁদের স্মরণে যথাক্রমে চোখ ও বাঞ্ছারামের বাগান ছবিটি প্রদর্শিত হয়। গত কয়েক বছর ধরে পুরনো ছবি ফিল্ম রেস্টোরেশন করে নতুন ডিজিটাল ফরম্যাটে প্রদর্শিত হয় চলচ্চিত্র উৎসবে। সেই প্রথা মেনে এবার শ্যামবেনেগালের মান্থান ও বারিন সাহার 13 নদীর পারে ছবি দুটি দেখানো হয়। এবছরেই ক্যান চলচ্চিত্র উৎসবে বঙ্গতনয়া অনুসয়া সেনগুপ্ত দ্য সেমলেস ছবিতে অভিনয়ের জন্য বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন। তার এই ছবিটি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলে দর্শকের মধ্যে ছবিটি দেখার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবারের ক্যান চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সিলেকশন ইরানের ছবি সিড অব দ্য স্যাক্রেড পিগ ছবিটিও কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। মোহাম্মদ রাসুল পরিচালিত এই ছবিতে সাম্প্রতিক সময়ে ইরানের অ্যান্টি হিজাব মুভমেন্ট ও মৌলবাদী সরকারের বিরুদ্ধে জন আন্দোলন বিষয় হিসাবে উঠে এসেছে, যার আবর্তে একটি পরিবারের মধ্যে টানাপোড়েনের অনবদ্য ফিকশন তৈরি করেছেন পরিচালক। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেশ বিদেশের যেসব ছবিগুলি পুরস্কৃত হয়েছে সেগুলি হল তারিকা। বুলগেরিয়ার এই ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে। ভারতীয় ছবির মধ্যে কানাডা ভাষার ছবি লাচ্চি সেরা ছবির পুরস্কার পায় ও জুরি নির্বাচনে সেরা ছবির পুরস্কার পায় নুক্কাড় নাটক আ স্ট্রিট প্লে ছবিটি। ভারতের বিহার প্রদেশের বৈদিক ভাষায় প্রথম ছবি আজুরের পরিচালক আরিয়ান চন্দ্র প্রকাশ সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। এশিয়ান নেটপ্যাকের পুরস্কারটি লাভ করেছে এই বিভাগের একমাত্র বাংলা ছবি পুতুলনামা। স্বল্পদৈর্ঘ্যের ছবির প্রতিযোগিতাতেও স্পেশাল জুরি পুরস্কার পেয়েছে বাংলায় নির্মিত মোজার্ট। তথ্যচিত্রের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে ভবতোষের কারখানা।
এছাড়া বেঙ্গলি প্যানোরামাতে অভিজিৎ চৌধুরী পরিচালিত ধ্রুবর আশ্চর্য জীবন ছবিটি সেরা পুরস্কার লাভ করেছে। 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সভাপতি ছিলেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বাংলা তথা জাতীয় স্তরে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে গৌতম ঘোষ তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এবারের চলচ্চিত্র উৎসবে তার পরিচালনায় ইন্দো ইটালিয়ান প্রযোজনায় নির্মিত পরিক্রমা ছবিটি বিশেষভাবে প্রদর্শিত হয়। নদীতে বাঁধ ও জলাধার নির্মাণ করে পরিবেশের ক্ষতি সাধনের মাধ্যমে সাধারণ মানুষের জীবন জীবিকা কীভাবে বিঘ্নিত হয় সেই বিষয়কেই পরিচালক অত্যন্ত সচেতনভাবে চলচ্চিত্র রূপে তুলে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বাংলার দুই সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা ও শান্তিনিকেতনে একত্রে আয়োজিত হচ্ছে বেঙ্গল বিনালে প্রদর্শনী। আর্ট ইনস্টলেশন, লাইভ আর্ট, ওয়ার্কশপ, তথ্যমূলক সংগ্রহ ও সংরক্ষণ ইত্যাদি নানা বিষয়ের সমারোহে 100-র বেশি শিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। নানা ভাবনা ও সৃজনশীলতায় এক একটি মাধ্যম জুড়ে যাওয়ায় এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে আঁকাবাঁকা। গত 29শে নভেম্বর থেকে শুরু হওয়া JSW গ্রুপ আয়োজিত বহুমাত্রিক বিষয় ও বিভিন্ন মাধ্যমের বেঙ্গল বিনালের প্রদর্শনী চলবে আগামী জানুয়ারির 5 তারিখ পর্যন্ত। বোলপুর শান্তিনিকেতনের জনজাতি অধ্যুষিত গ্রাম থেকে খাস কলকাতার ঝাঁ চকচকে আর্ট গ্যালারি, প্রতিটি কেন্দ্রে মানুষের জীবনযাত্রার সাথে জড়িত সামাজিকতা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রগুলিকে প্রদর্শনী, আলোচনা কিংবা কর্মশালার মাধ্যমে জনসংযোগের পরিসরে নিয়ে আসা হয়েছে। 100 জনেরও বেশি চিত্রকর, আলোকচিত্রী, ভাস্কর্য শিল্পী থেকে শুরু করে জানা অজানার আড়ালে থাকা কারিগর কিংবা সংগ্রাহকের কাজে সেজে উঠেছে বিভিন্ন কেন্দ্রগুলি। এই বিনালে কোনো নির্দিষ্ট আঙ্গিকে নয়, বরং সৃজনশীলতার বহুধা বিস্তৃত পথে সচেতন মনকে পরিচয় করায় চারু ও কারুর সাথে। তাই এই প্রদর্শনীর নাম আঁকাবাঁকা। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস সহ KCC, আর্ট সেকার ইত্যাদি জায়গাগুলিতে এই বেঙ্গল বিনালের প্রদর্শনীগুলি সাজানো হয়েছে। তেমনি কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে কালি রেভারেন্স অ্যান্ড রেবেলিয়ান শীর্ষক একটি প্রদর্শনীতে সংগ্রহের আকারে দেখানো হয়েছে বাংলার লোকবিশ্বাসে পৌরাণিক দেবী কালীর মাহাত্ম্য কিভাবে ভক্তিভাবের গণ্ডি ছাড়িয়ে বিদ্রোহ ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। কথায় আছে কালী কলকাত্তেওয়ালি, কিংবা শ্লোকে বলা হয় কালিকা বঙ্গদেশে চ। এই বঙ্গপ্রদেশের গ্রামনগর প্রান্তরের প্রতিটি অংশে সুদীর্ঘ কালপর্ব ধরে অন্তজ দস্যু জনগোষ্ঠীর আরাধিত ভূষণহীন জৌলুসহীন শ্মশাননিবাসী দেবী রামপ্রসাদ রামকৃষ্ণের ভক্তিমার্গের আদর্শে রূপান্তরিত হয়েছে মাতৃস্বরূপা কালী প্রতিমায়, যার রূপে একই সাথে সংহার ও বরাভয় দুই বৈপরীত্য অনুভূতির প্রকাশ রয়েছে। এই বৈপরীত্যকেই বাঙালি শিল্পিত সৃজনশীলতায় ফুটিয়ে তুলেছে কখনো সাবেককালের কাঠখোদাই শিল্পে, কখনো কালীঘাটের পটচিত্রে, কখনো সেরামিক পোর্সিলিনের মূর্তিতে, কিংবা আধুনিক সময়ে অ্যাবস্ট্রাকটিভ আর্টের মাধ্যমে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নাম না জানা শিল্পীর কাজ থেকে বিদেশের শিল্প সংগ্রাহক বা শিল্পীদের রেখায় রঙে নির্মাণে কালী ও কালী পূজার নানা প্রকারের উপস্থাপনা সজ্জিত হয়েছে এই প্রদর্শনীতে। আবার নিছক তন্ত্রমন্ত্রের সাধনার স্তর থেকে ঊর্ধ্বে উঠে ঔপনিবেশিক অত্যাচারের শিকল ভাঙার দুঃসাহসিক চিন্তাধারায় বিপ্লবী ও দেশনায়কদের মনস্তত্ত্বে কালীর সংগ্রামী শক্তি রূপ কীভাবে স্থান করে নিয়েছে তার তথ্যবহুল বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এই প্রদর্শনীটির কয়েকটি সংগৃহীত মাধ্যমে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে।
প্ল্যাটফর্মে 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ফেলুদা সিরিজ ভূস্বর্গ ভয়ঙ্কর। ঠিক তার আগের সন্ধ্যায় প্রিয়া সিনেমা হলে স্পেশাল স্ক্রিনিং এ এই সিরিজই পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবে দেখানো হলো একবারের জন্যই। এই সিরিজের সিনেমাটোগ্রাফি ওটিটি প্ল্যাটফর্মে এক বিপ্লব, কিন্তু সৃজিতের এই ফেলুদা যে বড় পর্দাতেও ম্যাজিক হতে পারত বুঝিয়ে দিল প্রিমিয়ারের সিনেমাটিক অভিজ্ঞতা। কেমন হলো সৃজিত মুখোপাধ্যায়ের ভূস্বর্গ ভয়ঙ্কর, জেনে নেব আজকের মুভি রিভিউ পর্বে। কলকাতার গনগনে গরমে বসে ফেলুদাকে লালমোহনবাবু বললেন, আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি হিমালয় বুঝি। বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাটস এসব আমার কাছে পাহাড়ই নয়। কোথায়? এত হিন্টস দিলুম তাও বুঝতে পারলেন না? ভূস্বর্গ, এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইজ অন আর্থ। সেই ভূস্বর্গে ঘুরতে এসেই রহস্যের কিনারা করবেন ফেলুদা। ঘটনাচক্রে তার হাতে এসে পড়বে রোমাঞ্চকর কেস, যে কেসে জড়িয়ে মৃত আত্মার প্ল্যানচেট থেকে জীবন্ত মানুষের খুন হয়ে যাবার ঘটনা। সত্যজিৎ রায় কালোজয়ী কাহিনী নতুন করে বলে আমেজ নষ্ট করার অর্থ হয় না। সৃজিত মুখোপাধ্যায় এই সিরিজের চিত্রনাট্যকার ও পরিচালক, তাই বলা যায় সত্যজিতের ফেলুদা কাহিনী আরো উন্নত হয়েছে সৃজিতের সৃজনে। ছবির স্বাভাবিক সাবলীল গল্প বলায় আসল ইউএসপি। নেই এতটুকু মেলোড্রামা, নেই আরোপিত অভিনয়। সেরা কাজ করেও সৃজিত দেখিয়েছেন সংযম। ওটিটি মাধ্যমে ফেলুদাকে আনা তার পক্ষে আর সম্ভব নয়, তাও তিনি জানিয়েছেন। বড় পর্দায় তাহলে কেন নয় সৃজিতের ফেলুদা? সে আলোচনা অন্য দিনের জন্য তোলা থাক। ফেলুদা টোটা তুমুল বাঙালি, তুমুল প্রণয়ী। চোখের সামনে প্রকাশিত হলো তার সাহস ও সততা। একান্ত নিজস্ব শৌর্যের জন্যই টোটা সত্যিকারের পুষ্পরাগ। সুতরাং সমসাময়িক ফেলুদাদের থেকে টোটা অনেক এগিয়ে। তপসী রূপে কল্পন মিত্র মন ভরিয়েছেন। বুদ্ধিদীপ্ত ধারালো দৃষ্টি থেকে দুষ্টু মিষ্টি হাসিতে কল্পনের উপস্থিতি মন ভরানো। জটায়ু রূপে অনির্বাণ মন ভরিয়েছেন, কিন্তু মাঝে মধ্যেই তিনি যেন একেন বাবুর থেকে বেরোতে পারেননি। এখানে তার সঙ্গে সন্তোষ দত্তের তফাৎ। তবু বলবো সব মিলিয়ে যথার্থ থ্রি মাস্কেটিয়ার্স। সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে রজতাভ দত্ত বয়সের তুলনায় বেশি বয়সের অভিনয় অতুলনীয় করেছেন। প্ল্যানচেটের মিডিয়াম হয়ে দেবেশ চট্টোপাধ্যায়ের অভিনয় গা ছমছমে। ঋদ্ধি সেন মুখের অভিব্যক্তিতে রহস্য ভালো ফুটিয়ে তুলেছেন। অঞ্জন দত্তর বড় পর্দায় লঞ্চ করা নায়ক চালচিত্র এখনের শাওন চক্রবর্তী সৃজিতের ছবিতেও ছাপ রেখেছেন। অনিরুদ্ধ গুপ্তও নজর কেড়েছেন। তবে এই সিরিজের আসল ম্যাজিক সিনেমাটোগ্রাফি। ভূস্বর্গের সৌন্দর্য, ডাল লেকের কাশ্মীর বা সবুজ আলোতে প্ল্যানচেট রাতের মুহূর্ত, সবকিছুতেই দুর্দান্ত রম্যদীপ সাহা। আরো কিছু কথা না বললেই নয়, সবচেয়ে যে সময়টুকু আমার সব থেকে ভালো লেগেছে তা হলো সৃজিতের দৃষ্টিভঙ্গিতে সত্যজিতের ফেলুদার সেরা রহস্য উদ্ঘাটনের দৃশ্য। তিনি অন্যান্য ফেলুদার গল্প স্ক্রিনে আনলে কেমন ভাবে দেখতেন তা এক ঝলকে আমরা দেখে নিলাম। আর সব থেকে বড় ব্যাপার হলো এই সিরিজের অনেক দৃশ্য ফেলুদার বিভিন্ন গল্পের আঙ্গিকে সৃষ্ট। যেমন একটি দৃশ্যের কথা মনে পড়ছে, চাঁদকে দেখে আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় গানটি গেয়ে ওঠা। ফেলুদার যেটি আবার জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা গল্পের একটি অংশ। তাই সিরিজটি গল্পের ককটেল বলা যেতে পারে, তবে তা অত্যন্ত সুস্বাদু। এই ফেলুদাতে প্রথমেই মন জয় করল জয় সরকারের টাইটেল মিউজিক। অনবদ্য সঙ্গীত পরিচালনা করেছেন জয়। ছবিটির দৈর্ঘ্যটি মাঝে মাঝে ছবির শত্রু হয়ে দাঁড়ায়, তাই কিছু কিছু সময় একঘেয়ে লেগেছে। আর প্রায় সর্বাঙ্গ সুন্দর একটি সিরিজে সাম্প্রদায়িক হাঙ্গামার শেষ দৃশ্যটি এক ফোঁটা বিষের মতোই মনে হলো, বিশেষত যখন সত্যজিৎ রায় কোনোদিন নিজের কিশোর সাহিত্যে এক কণা হিংসাকে স্থান দেননি। ফেলুদা তো প্রত্যেক
কিশোর কিশোরীর নস্টালজিয়া, তাই না? তাই এই দৃশ্যটি ঠিক মেনে নিতে পারি না। তবুও এই সিরিজটি সৃজিতের অন্যতম ট্রিবিউট সত্যজিৎ রায়ের জন্য এটা বলা যেতেই পারে। তাই অবশ্যই দেখবেন হইচইয়ে ভূস্বর্গ ভয়ঙ্কর। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।